স্বাগত ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরবরাহ বাড়ার পরও রাজধানীতে সবজির বাজার চড়া, বেশিরভাগের দামই ৭০ টাকার ওপরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিশোরগঞ্জে ৩ খুনের কারণ জমি নিয়ে বিরোধ, দায় স্বীকার করেছেন নিহতের ছোট ভাই, দাবি পুলিশের। রোহিঙ্গা সংকট নিয়ে বেইজিং দিল্লির ভূমিকায় হতাশ ঢাকা, প্রত্যাবাসনে নেপিডোকে চাপ দেওয়ার আশা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে এগিয়ে বাইডেন, পার্থক্য গড়ে দিতে পারেন কৃষ্ণাঙ্গ ভোটাররা। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর কাঁচা বাজারে সবজির সরবরাহ বাড়লেও দিতে হচ্ছে চড়া দাম, বেশিরভাগ সবজির দামই ৭০ টাকার উপরে। এদিকে বাণিজ্যমন্ত্রী বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে। ছুটির দিনে কোনো স্বস্তি নেই রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ কমের অজুহাতে আলু পেঁয়াজের বাড়তি দামে এমনিতেই অস্থির নিত্যপণ্যের বাজার। সবজির বাজারেও একই অবস্থা। পর্যাপ্ত যোগান থাকলেও সব ধরনের সবজির জন্য গুনতে হচ্ছে বেশি দাম। আগে মৌসুম ভেদে সবজি পাওয়া গেলেও এখন সারা বছরই তার দেখা মেলে। বেগুন করলা কিনতে হচ্ছে ৮০ টাকা কেজিতে, ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না লাউ। আর টমেটো কাঁচামরিচের উত্তাপ আরও বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে পণ্যের দাম, যেমন কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। সমস্যা তো সবাইরই, কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবারই সমস্যা। সরকারি নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কবে স্বস্তি মিলবে নিত্যপণ্যের বাজারে, এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ বাণিজ্য মন্ত্রীরও। আজকে এই সময় ওয়েদার খারাপ হলো, বাজারে বাইরে শুনতে পাচ্ছি ওয়েদার যে নভেম্বরেও আরো কয়েকবার করে আসবে, এরকম ঝড় বৃষ্টি আসতে পারে। তাহলে তো আমাদের কোনো প্রেডিকশন তো কাজে লাগবে না। তবে আমরা নিশ্চিত যে আমাদের হচ্ছে যে নতুন যে আবাদ উঠতে শুরু করেছে, শীতের সরঞ্জাম আসতে শুরু করেছে, এটা যদি শুরু হয় তাহলে বাজারে তার প্রভাব পড়বে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে হুঁশিয়ারি নয়, কঠোর তদারকি চান ক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার দর নিয়ে আরো জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল লতিফ, সবজির দাম বগুড়ার বাজারে কেমন দেখছেন? আর বগুড়া থেকে তো দেশের বিভিন্ন এলাকায় সবজি সরবরাহ করা হয়, ব্যবসায়ীরা অতিরিক্ত দাম কেন নিচ্ছেন, এ বিষয়ে কি বলছেন? আসলে এখানকার সবজির বাজারের যে দাম সেটি মোটামুটি সারা দেশের সাথেই সামঞ্জস্যপূর্ণ। সিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১৪০ টাকা। মানে এরকমই আসলে সব সবজির দামই আসলে চড়া। সব থেকে কম দামি যেটা সবজি সেটা হচ্ছে মূলা, তাও ৪০ টাকা কেজি এখনো পর্যন্ত আছে। ব্যবসায়ীরা এইটা সম্পর্কে যেটি বলছেন যে এই সময়টাতে আসলে প্রত্যেক বছরই কিছুটা সবজির দাম বাড়ে, যেহেতু নতুন সবজি আসার ঠিক আগ মুহূর্তে এই দামটা বেড়ে যায়। আর এবারে এত বেশি দামের পেছনে তারা সবথেকে বড় কারণ যেটি দেখাচ্ছেন সেটা হলো অতিবৃষ্টি এবং যে চতুর্থ দফায় যে বন্যা হয়েছে সেই বন্যার কারণে এবং অতিবৃষ্টির কারণে যেসব আগাম শীতের সবজি আসার কথা ছিল সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং কৃষি অধিদপ্তরের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে প্রায় ২ কোটি টাকার বেশি শীতের ফসল এবারে নষ্ট হয়েছে শুধু বগুড়াতেই। তো বগুড়া যেটি কাঁচা সবজির জন্য, শাকসবজির জন্য সব থেকে বড় হাব বাংলাদেশের, তো এই হাবের মধ্যেই আসলে সবজির ঘাটতি। এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি যে মহাস্থানগড় যেটি সব থেকে বড় আড়ত এই অঞ্চলের মধ্যে, সেই আড়তের আসলে যে সবজিগুলো আছে সেই সবজির
যে চাহিদা সেটি অনেক বেশি এবং সেই চাহিদা অনুযায়ী যোগানটি কম। তো এই যোগান আমিরুল কম লতিফ, থাকার কারণে সরবরাহ ঘাটতি বলতে তো আমরা বুঝি যে বাজারে সেই নির্দিষ্ট সবজি বা সেগুলোর সরবরাহ কম থাকবে বা পাওয়া যাবে না, কিন্তু এরকম কোথাও কি দেখা গেছে সরজমিনে যে সরবরাহ ঘাটতি অর্থাৎ একেবারেই নেই ওই সবজি? না, এরকমটি নেই যে নির্দিষ্ট একটি সবজি একেবারেই নেই, কিন্তু তার মানে এই নয় যে যেগুলো আছে সেগুলো পর্যাপ্ত। আসলে বাজারে যে পরিমাণ চাহিদা আছে সেই অনুযায়ী সরবরাহটা কম, এই জন্যই ইয়েটা বেশি হয়ে যাচ্ছে, দামটা বেশি হয়ে যাচ্ছে। এবং কৃষকের যে পরিমাণ এবার ক্ষতি হয়েছে অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কারণে, সেটি পুষিয়ে নিতে তাদের কাছেও আসলে একটু বেশি দামেই কিনে আনতে হচ্ছে, এরকমটিও আমরা জানতে পেরেছি। তবে আলুর ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখতে চাই যে এখানকার ব্যবসায়ীরা যারা বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে বাসা বাড়িতে আলু বেশি পরিমাণে মজুত করছে অনেকেই, এরকমটিও আমরা জানতে পেরেছি। যার হয়তো এক সপ্তাহে 2 কেজি আলু দরকার, সে হয়তো 5 কেজি 6 কেজি আলু মজুত করে রেখেছে। যে এইরকম যখন চাহিদাটা এরকমভাবে বেড়ে যায় তখন কিছুটা দাম অটোমেটিকভাবে বেড়ে যায়, এরকমটি আমাদেরকে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা দাবি করছেন, আমাদেরকে এরকমটি জানিয়েছেন। তো এখানকার ব্যবসায়ীরা আশা করছেন যে সামনের মাসে যখন শীতের সবজিটি একেবারে পুরোপুরিভাবে নেমে আসবে বাজারে, তখন দাম অবশ্যই কমে যাবে এবং সেটি হয়তো তারা বাংলা মাসের হিসেবে বলছেন যে সেটি নিশ্চয়ই ক্রেতাদের নাগালের ভেতরে চলে আসবে। আমিরুল লতিফ, আপনাকে ধন্যবাদ। আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানেরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 15 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জশ্নে জুলুস শোভাযাত্রা হয়েছে। সকাল 10টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সড়ক থেকে শুরু হয় শোভাযাত্রাটি। অংশগ্রহণকারীদের হাতে নানা বাণী ও স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন ছিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা হয় দোয়া মাহফিল। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিলে। প্রায় 1400 বছর আগের এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাজারো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে। সকাল 8:30টায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয় জুলুস। পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে 9:15টায় জামেয়া মাদ্রাসার মাঠে গিয়ে এটি শেষ হয়। শোভাযাত্রায় পতাকা, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন নানা বয়সী মানুষ। হামদ, নাত আর স্লোগানে মুখর হয়ে ওঠে নগরী। তবে প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগমে জুলুস হলেও এবার করোনার কারণে আয়োজন ছিল সীমিত। জশ্নে জুলুসের আরও খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, সারাদিনের আজকের আয়োজন সম্পর্কে জানান এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর জামিয়া সুন্নিয়া আহমদিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাঠে। এখানে মূলত আজকে এই যে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এখানে প্রতি বছর যে জশ্নে জুলুস হয় সেটা কিন্তু সকালে অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে আমরা এখানে দেখেছি যে কিছুক্ষণ আগে জুমার নামাজের আগে এখানে সবাই সমবেত প্রার্থনা করেছেন, মোনাজাত করেছেন এবং জুমার নামাজের পরও কিন্তু এইমাত্র যে সমাপনী মোনাজাতের মধ্য দিয়ে এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি বলা যায় অনেকটাই শেষ হয়েছে। আর এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে প্রতি বছর কিন্তু আমরা দেখি এই জশ্নে জুলুসকে ঘিরে চট্টগ্রাম নগরী এবং এর আশেপাশের উপজেলা থেকে অন্তত কয়েক লাখ মানুষ এসে এই জশ্নে জুলুসে যোগ দেয়। কিন্তু এবার যেহেতু করোনার কারণে শেষ পর্যন্ত জশ্নে জুলুস হয় কিনা সেটি নিয়ে অনেকটাই সংশয় ছিল এবং মাত্র 2 দিন আগে সিদ্ধান্ত হয়েছে জশ্নে জুলুস করার। তাও তাদের যেই পথ অতিক্রম করে সেটি অনেকটা সীমিত করে, অর্থাৎ রোড ম্যাপকে সংক্ষিপ্ত করে এবং পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দিয়ে খুব স্বাস্থ্যবিধি মেনে খুব সংক্ষিপ্ত পরিসরে তাদের আয়োজন ছিল এবং সেই আয়োজন আমরা দেখেছি সকাল 8:30টার দিকে এখান থেকে জশ্নে জুলুস বের হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার এই যে মাঠটিতে এখন মানুষ সমবেত হয়েছে এখানেই মূলত জশ্নে জুলুস আধা ঘন্টা 40 মিনিট পরে এসে এখানে জশ্নে জুলুস শেষ হয় এবং পরবর্তীতে এখানে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রতি বছর যে জশ্নে জুলুসের নেতৃত্ব দেন যে সিরিকোট দরবার শরীফের পীর আল্লামা তাহির শাহ, তিনি কিন্তু এবার আসতে পারেননি, কিন্তু এরপরও আমরা দেখেছি এখানে তিনি অনলাইন
অনলাইনে এখানে মোনাজাত করেছেন এবং সেই মোনাজাতে এখানে হাজার হাজার মানুষ শরিক হয়েছেন। তো কেবল এই যে জশ্নে জুলুস কিংবা এখানকার যে আনুষ্ঠানিকতায় এখানেই কিন্তু যে ঈদ মিলাদুন্নবীর যে কর্মসূচি সেটি সমাপ্ত বলা যাবে না, কারণ আমরা দেখেছি চট্টগ্রাম নগরী ছাড়াও নগরীর বাইরেও বিভিন্ন ধরনের সংগঠনের উদ্যোগে নানাভাবে কিন্তু এখানে যেই এই আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। এবং এখানে একটি বিষয়ে লক্ষ্য করার মতো এবার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেকে যাতে মাস্ক পরিধান করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, কিন্তু আমরা দেখেছি অনেকের মধ্যে সেই প্রবণতা থাকলেও বেশি মানুষের ভিড়ের কারণে সেটি পুরোপুরি মানা সম্ভব হয়নি এবং এখানে হাজার হাজার মানুষ যেহেতু সমবেত হয়েছে সেটি আসলে অনুসরণ করার যে বাধ্যবাধকতা ছিল সেটি খুব বেশি নজরদারিও করা যায়নি। আর আইনশৃঙ্খলা বাহিনীও যাতে এখানে কোনো ধরনের অগঠন কিংবা বিশৃঙ্খল পরিবেশ না হয় সেজন্য এখানে তৎপর রয়েছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে ঈদ মিলাদুন্নবীর আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশুসহ দম্পতি হত্যার দায় স্বীকার করেছে নিহত আসাদের ছোট ভাই। কটিয়াদী থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করার কথা জানিয়েছে আটক দিন ইসলাম। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় মেলে 12 বছর বয়সী সন্তান সহ আসাদ পারভিন দম্পতির মরদেহ। বৃহস্পতিবার সকালে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জামালসাট গ্রামের মোফাজ্জল মিয়া। বাড়ি ফিরে বাবা, মা ও ভাই কাউকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন এদিক ওদিক। হঠাৎ ঘরের ভেতর রক্ত দেখতে পেয়ে আশেপাশের লোকজন ও পুলিশে খবর দেয় মোফাজ্জল। পরে রক্তের দাগ অনুসরণ করে শুরু হয় খোঁজ। সন্ধ্যায় বাড়ির পাশে একটি গর্তে পাওয়া যায় বাবা আসাদ মিয়া, মা পারভিন আক্তার ও 12 বছর বয়সী ভাই লিওনের মরদেহ। রাত 9:30টার দিকে মরদেহগুলো মাটির নিচ থেকে তোলা হয়। চোখের সামনে এমন ঘটনায় হতবাক প্রতিবেশীরা। আসাদের স্বজনরা ভাড়াটে খুনি দিয়ে নির্মম এ ঘটনা ঘটিয়েছে ধারণা তাদের। আমরা 4-5 জন মেম্বার, আমাদের ওয়ার্ডের মেম্বার সহজন খুঁজলাম। প্রথমে 4টা আঙুল পাওয়া গেছে, তাৎক্ষণিক বলছি যে লাশ পাওয়া গেছে। ছেলে বলতেছে দেন এদিকে হ্যাঁ নিচে রক্ত টক্ত ছিল, হ্যাঁ দাদি কইতেছে না, আবার কইতেছে দাদু রক্ত টক্ত পুঁতছে, আমি মাত্র দিকে এলাম। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। তদন্ত করলেই বুঝতে পারবো যে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে, এবং প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে কোনো পারিবারিক বা কোনো দ্বন্দ্ব এখানে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই দিন ইসলাম, 2 বোন নাজমা ও তাসলিমা এবং তাসলিমার স্বামী ফজলুর মিয়াকে আটক করে কটিয়াদী থানায় নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে ছোট ভাই দিন ইসলাম। এর পরের আর অগ্রগতির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ? জি, আপনি যেমনটি বলছিলেন, অগ্রগতি বলতে মামলা হবে। এখন ওই 3টি নিহতের মরদেহই এই পোস্টমর্টমের জন্য কিশোরগঞ্জ 250 শয্যা হাসপাতালে রয়েছে। এই মরদেহ পোস্টমর্টম শেষে, ময়নাতদন্তের শেষে বাড়িতে এনে লাশ দাফন কাফনের পরে হয়তো মামলা হবে, এমনটি আমরা যতটুকু জানতে পেরেছি। তারপর মামলা হবে। আর মামলার অগ্রগতি বলতে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে নিহতের যে ছোট ভাই দিন ইসলাম, সে মাদকাসক্ত, ওই দিন ইসলাম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে তিনি যে কথাটি পুলিশের কাছে বলছেন, আমরা যতটুকু গোপনে জানতে পেরেছি, দিন ইসলাম একাই এই ঘটনা ঘটিয়েছে, ওই 3 জনকে হত্যা করে গর্তে লাশ রেখেছে, এ কথাটি বলছে। কিন্তু পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি, পুলিশ আসলে বিশ্বাস করতে পারছেন না যে 3টি মরদেহই সে একাই হত্যা করেছে এবং একাই ওই গর্তে নিয়ে রেখেছে। কারণ দিন ইসলামের যে মানে স্বাস্থ্য, চেহারা, যে বডি, ক্ষীণকার দেহ, ওই দেহে সে একাই হত্যার কথা স্বীকার করলেও পুলিশ এই বিষয়টি আসলে এখনো মানছেন না। পুলিশ তদন্তেই রয়েছেন এবং তদন্ত শেষে পুলিশ সকল কিছু বলতে পারবেন। যেহেতু তদন্ত চলছে, এই ঘটনার তদন্তের শেষে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। কিন্তু এর আগে তো শোনা গিয়েছিল যে ভাড়াটে খুনি দিয়ে এই কাজটি করানো হয়েছে। এ বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন? ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনাটি মানে ঘটানো হয়েছে, এই বিষয়টি আসলে মানে এলাকাবাসীর ধারণা কিংবা মৃতের যে স্বজনরা, ওই স্বজনদের ধারণা
যে দিন ইসলাম একা এই কাজটি করতে পারেনি, হয়তো ভাড়াটি খনি ব্যবহার করেছেন, কিন্তু পুলিশ এখনো তদন্ত করছেন। পুলিশের তদন্ত শেষে বিষয়টি আসলে পরিষ্কার হওয়া যাবে। আর মামলা হয়তো আজকে রাতেও হতে পারে, এমন হতে পারে এরকম বড় ঘটনায় মামলা পরের দিনও হয়, কারণ লাশ ময়নাতদন্ত শেষে দাফন কাফনের ব্যাপার আছে। তার স্বজন যারা বেঁচে রয়েছেন, ওই যে নিহত যে 3 জন, ওই ফ্যামিলির 2 জন ছেলে, ওরা ছোট ছোট, একটা ছেলে বাড়িতে আছে, আরেকজন ছেলে ওই আপাতত ময়নাতদন্তে যে হাসপাতালে হচ্ছে ওই জায়গায় লাশ গ্রহণের জন্য বসে আছেন। তো এই লাশ দাফন কাফনের পরে হয়তো এই মামলা হবে আর কি। তো এই বিষয়ে শাহজাহান সাজু জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে। ফেনীর দাগনভূঞায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 3 জন। সকাল 8টার দিকে দাগনভূঞার বসুরহাট রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের জাকারিয়া এবং নেত্রকোনার আইনুল হক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন বাসের সঙ্গে ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হন 3 জন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে পাঠানো হয় ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে। প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস বা বিবৃতি এলেও কোনো জোরালো ভূমিকা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলছেন, ঢাকা এখনও আশা করে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে কড়া পদক্ষেপ নেবে বেইজিং, দিল্লি। আশ্বাসেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। ঢাকা নেপিদর চুক্তি 3 বছরে 3 বার ঠিক করা হয়েছিল প্রত্যাবাসনের দিনক্ষণ। তবে কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ প্রতিবেশী ও বন্ধু দেশ এই সংকটে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মানবিক সহায়তা সংগ্রহে তাদের উদ্যোগী হতে দেখা গেলেও ফেরত পাঠাতে নেই তেমন কোনো ভূমিকা। এ নিয়ে হতাশ বাংলাদেশ। জার্মানি যেমন মায়ানমারে তাদের ইনভেস্টমেন্ট এগুলো আপাতত মরাটোরিয়াম করেছে, বলেছে যে রিপাট্রিয়েশন না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে, পেয়েছি। আর বাকি ক্ষেত্রেই অনেক বক্তব্য শুনি, কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয়, কিন্তু কেউ জোর দেন না, চায় না। যাদের আমরা অনেক আশা করেছি যে তারা সার্ভিসটা দেবে, তো সবাই বলে, কিন্তু একটা লোকও তো এখনো যায় না। এদিকে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় ঢাকা সফরে এসে চীনকে তুষেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। এতে আপত্তি জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। তবে এমন পাল্টাপাল্টি বক্তব্য থেকে দূরেই থাকতে চায় ঢাকা। এটা তাদের জগরাজাটি, আমরা ওটাতে নাই। আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই লোকগুলো যত তাড়াতাড়ি যেতে পারে সেটা আমাদের জন্য মঙ্গল, মায়ানমারের জন্য, সারা এলাকার জন্য মঙ্গল। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এখন সেই প্রশ্নেই জোরালো ভূমিকা রাখতে বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতকালে করোনার মহামারী মারাত্মক রূপ নিতে পারে, আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। আসন্ন শীতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। শীত মৌসুমে ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকলেও জীবনযাপন পদ্ধতির পরিবর্তনে পরিস্থিতি থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ। শীত আসলেই বেড়ে যায় সর্দি, কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা ধরনের রোগ, বাড়ে হাঁপানি বা ব্রঙ্কাইটিস রোগীদের শ্বাসকষ্ট। শীতে বয়স্ক ব্যক্তিদের নানা জটিলতা দেখা দেয়, তাই করোনাকালে তাদের বিশেষ যত্ন না নিলে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি। কমন কোল্ড, ফ্লু, ছোটো বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো কিন্তু বেশি হয়। ইভেন বয়স্ক যারা লোক তাদেরও কিন্তু লোক, ছোটো বাচ্চারা যেমন ঝুঁকিদের, বয়স্কদের যেমন বাতজনিত ব্যথা, বিভিন্ন রকমের আর্থ্রাইটিস, এগুলো কিন্তু বাড়তে পারে। ঠান্ডাজনিত রোগে সাধারণত বাচ্চারা এবং বয়স্করা বেশি ভোগেন, এবং বয়স্করা কিন্তু করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি বা সাফারিংসও বেশি হয়। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য এক্সট্রা প্রিকশনারি মেজার্স নিতে হবে। শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করে, তাই ঋতু পরিবর্তনের এই সময়ে খাদ্য গ্রহণ ও জীবনযাপনে বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বয়স্ক যাদের ঝুঁকিটা বেশি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, স্ট্রোক আছে, ইভেন যারা অন্যান্য রোগে ভোগেন শ্বাসনালীর,
যেমন কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, এমফাইসিমা আছে, সিওপিডি, তাই তো এগুলো তো বুকের মানে ফুসফুসের রোগ, তাদের কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন আরও দ্রুত নেওয়া উচিত। শীতে দরজা জানালা বন্ধ না রেখে আলো বাতাস ঠিকমতো চলাচল করলে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে আবারও বিশ্বে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। 24 ঘন্টায় করোনায় রেকর্ড প্রায় 5.5 লাখ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,53 লাখ। একদিনে নতুন করে প্রাণ গেছে 7,100-র বেশি মানুষের। এ পর্যন্ত বিশ্বে মোট প্রাণহানি 11,85,000 ছাড়ালো। এদিকে ইউরোপে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে লকডাউন কোনো কাজে দেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2,500-এরও বেশি মানুষের। বর্তমানে দ্বিতীয় ধাপে সংক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলটি। বিভিন্ন দেশে জারি হচ্ছে লকডাউন সহ নানা বিধিনিষেধ। তবে শুধু লকডাউন জারি দ্বিতীয় ধাপে সংক্রমণ থামাতে তেমন কার্যকর হবে না বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ভাইরাস রুখতে আরও কঠোর পদক্ষেপের আহ্বান তাদের। ইউরোপের সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত ফ্রান্স। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 50,000 রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ গেছে 235 জনের। এমন পরিস্থিতিতেও সরকারের 1 মাসের লকডাউন জারির সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজধানী প্যারিসে। একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে ইউরোপের আরেক দেশ পোল্যান্ডে। প্রাণ গেছে 300-র বেশি মানুষের, যা দেশটির একদিনের সর্বোচ্চ। নতুন রোগী শনাক্ত হয়েছে 20,000-এর বেশি। এদিকে রাশিয়াতে 24 ঘন্টায় দেশটির একদিনে সর্বোচ্চ 366 জনের প্রাণহানির রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 27,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃত্যু 2,34,000-এর বেশি। নতুন 91,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 92 লাখ ছাড়িয়েছে। করোনার প্রভাব কাটাতে 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সতর্ক করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে নিউ মেক্সিকোতে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন রাজ্য সরকার। ভারতে নতুন করে প্রাণ গেছে 568 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 1,21,000-এর বেশি। রোগী শনাক্ত হয়েছে 50,000। এছাড়াও বৃহস্পতিবার ব্রাজিলে 550-র বেশি ও আর্জেন্টিনায় 371 জন মানুষের প্রাণহানি হয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা, যার মধ্যে বেশিরভাগই শিশু। গত এক সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 700-র বেশি শিশু। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে এমন হচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিদিন আসছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত 70 থেকে 80 জন শিশু। গড়ে ভর্তি হচ্ছে 30 জন। এক বেডে ঠাঁই হচ্ছে 2-3 জন রোগীর। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 10টি আসনের বিপরীতে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী থাকে। এখন প্রতিদিন অ্যাভারেজে 30 জন রোগী ভর্তি হয়। অতিরিক্ত রোগী থাকার কারণে যেমন সিটের সংকুলন হয় না, তেমনি আবার সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যতটুকু সম্ভব আমরা আমাদের মতো করে যেভাবে রোগীদেরকে সেবা আগে দিয়ে আসছি সেরকম চেষ্টা করতেছি। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রোগীদের অভিযোগ মিলছে না পর্যাপ্ত সেবা। বাথরুম একটু যায়, দেখেন না যে কি অবস্থা, পানি যে আহে কালকে কোনো পরিবেশ নাই পানির, আর ওখান যায় গোসল খানার অবস্থা দেখেন। চিকিৎসকরা বলছেন হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেড়েছে এই রোগের প্রকোপ। এই শীতের আগে দিয়ে আমাদের ঠান্ডাজনিত যে রোগগুলো আছে, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, নিউমোনিয়া, এগুলোরও বেশি রোগী আমরা পাচ্ছি, বেড়ে গিয়েছে এখন। সাথে আমাদের মাথায় করোনার ব্যাপারটাও আছে। তো এই রোগীগুলো আমরা চিকিৎসা দিচ্ছি এবং মোটামুটি এখানে ভালো চিকিৎসা পাচ্ছে রোগীরা। যদিও আসলে আমাদের বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি, যে কারণে অনেক ক্ষেত্রে হয়তো রোগীরা সিট দেওয়া সম্ভব হচ্ছে না, ফ্লোরে থাকছে রোগীদের, সেখানে কিছু অসন্তুষ্টি আছে। কমন ওষুধগুলো সব রোগীরাই এখন পাচ্ছে এবং এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই, কারণ চিকিৎসা তো রয়েছে, চিকিৎসক রয়েছে, হসপিটাল রয়েছে। আমরা চেষ্টা করব যারা রোগী তারা যেন সুস্থ থাকে। শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে আরও যা থাকছে। কয়েক দফা বন্যায় বেহাল সড়কে গ্রামাঞ্চলে ভোগান্তি, বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার কাজ। ডিজাস্টার রিকভারি সেন্টার চালু করল বিজিবি। প্রাকৃতিক দুর্যোগেও মিলবে ডিজিটাল সেবা।
বিআরটিএ কর্মকর্তারা সেবা না দিয়ে গ্রাহকদের পাঠিয়ে দিচ্ছেন অফিসের বাইরে দালালের কাছে। অসাধু এসব কর্মকর্তাদের যোগ সাজশে দালাল চক্র গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সরকারি ফির কয়েক গুণ বেশি টাকা। দিন শেষে সেসব টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে দালাল ও বিআরটিএর কর্মকর্তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটির যশোর অফিস। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ সহ নানা সেবা পেতে গ্রাহককে যেতে হয় এই অফিসে। সেখানে কর্মকর্তার কাছে ড্রাইভিং লাইসেন্স তৈরির প্রক্রিয়া জানতে চাওয়া হলো। তিনি পাঠালেন অফিসের বাইরে দালালের কাছে। এখানে কি একটু হেল্প পাওয়া যাবে কোথাও? না, এদের নিচে মনে হয় আছে ফটোকপি। আচ্ছা, এরা মনে হয় পরে লানারের কোটের ভিতর গেলে হবে। কর্মকর্তার পাঠানো দালালের কাছে সনদ নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু হলো। আমি তো গাড়ি টাড়ি চালাতে পারি না, তো কিভাবে এটা আমার একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা কালকের একটা পরীক্ষার ডেট আছে, কালকে ডেটে ঢোকাবে। কিরকম খরচ হতে পারে? 10-12 হাজার টাকা। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, 36,000 টাকার বিনিময়ে লক্কর ঝক্কর গাড়িটির ফিটনেস সনদও দিবেন তিনি। গাড়িটার ফিটনেসটা একেবারে অবস্থা খারাপ। গাড়ি কি নিয়ে আসতে হবে? না না, হ্যাঁ, আনা লাগবে। কত টাকা আসবে? আচ্ছা, আমাদের যাতে হবে না, আপনি করে দেবেন। কথাবার্তা শেষে হাফিজুর রহমানের দাবি অনুযায়ী টাকাও পরিশোধ করা হলো। হাফিজুরের চেয়ে আরও 3 ধাপ এগিয়ে রফিকুল। গাড়ি চালানোর অভিজ্ঞতা ছাড়াই 40,000 টাকার বিনিময়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে দিবেন তিনি। টাকা লাগবে 40,000। ছবি, আইডি কার্ডের ফটোকপি, রক্তের গ্রুপ আর এসএসসি অথবা 8 পাসের সার্টিফিকেটের ফটোকপি। দালালরাই ঘুষের টাকার ভাগ পৌঁছে দিচ্ছে বিআরটিএর এই কর্মকর্তাদের কাছে। এই অফিসে টাকা লেনদেনটা কি ন্যায় না অন্যায়? অফিস তো টাকা লেনদেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই সে অবশ্যই দায়ী হবে। তদন্ত সাপেক্ষে অবশ্যই সে যদি দোষী সাব্যস্ত হয়, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা ব্যবস্থা নেবেন। এবার আসল পরিচয়ে দালালদের সামনে তালাশটির। সবার কাছে হাজিরা করে ক্ষমা পেলাম, আমি আর করবো না। বিআরটিএর কর্মকর্তাদের 1500 টাকা দেওয়া লাগে। এভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এসব দালাল শ্রেণীরা। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। কয়েক দফা বন্যায় বেহাল অনেক গ্রামীণ সড়ক, কোথাও তৈরি হয়েছে ভাঙাচোরা অবস্থা, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। এতে চলাফেরায় দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য বরাদ্দের অপেক্ষায় আছেন তারা। এবছর 3 দফা বন্যার কবলে পড়ে জামালপুর। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের হিসাবে বন্যায় জেলার 500 কাঁচা সড়কের অন্তত 1000 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বেশ কিছু এলাকার বাসিন্দারা। কেন্দুয়া গ্রাম থেকে চরমডাঙ্গা যাইতে খুবই অসুবিধা, কাদা বালু, হাটে মাল এত কাদা যে গাড়ি আটকে পড়ে আবার দাঁড়ায় থাকা লাগে, কোনো অন্য লোক পথিক আসলে তারও ধাক্কা দিয়ে উঠান লাগে। জেলা প্রশাসক জানিয়েছেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আমাদের কাবিখা, তারপরে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, তারপর হচ্ছে কাবিটা, এইসব প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি খুব দ্রুত গতিতে, যাতে মানুষের এই দুর্দশা লাঘব হয়। তাছাড়া আমাদের যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তারাও কিন্তু রাস্তাগুলো মেরামত করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। 4 দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 900 কিলোমিটার সড়ক। বিভিন্ন এলাকায় পানির তোড়ে ভেঙে গিয়েছে কিছু সড়ক। নৌকায় দিয়ে ভার হয়, আওয়া যাওয়া সবসময় আটকে, সবসময় নৌকাও পাওয়া যায় না। আর ভাঙ্গা এই 3-4 খানো ভাঙ্গা রাস্তার এই ফাইনে নিচে গিয়ে ভাঙ্গিয়া। বন্যা দুর্যোগের কারণে মানে বিরাট গর্ত হয়ে গেছে গা, প্রায় 40 মিনিট সময় লেগে যায় এখন এই 10 মিনিটের রাস্তা আসতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদনের অপেক্ষায়। সাবমার্সিবল লোড বা অন্যান্য অ্যাজ পার রিকোয়ারমেন্ট যেখানে যেটা প্রযোজ্য সেই হিসাবে আমাদের ডিপি প্রদান করা আছে। এটা যদি অনুমোদন হয় তাহলে আমরা অনুমোদনের পরেই এই জেলার যে ক্ষতিগ্রস্ত যে রাস্তা, ব্রিজ, কালভার্ট আছে এগুলা আমরা সংস্কার বা মেরামতের কার্যক্রম শুরু করব। 3 দফার বন্যা ও নদী ভাঙনে শেরপুরের 5 উপজেলার 75 কিলোমিটার পাকা ও 130 কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত। এতে পণ্য আনা নেয়া ও যাতায়াতের ভোগান্তিতে স্থানীয়রা। সড়ক বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করা হয়েছে, চাওয়া হবে বরাদ্দ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগেও ডিজিটাল সেবা নিশ্চিতে ডিজাস্টার রিকভারি সেন্টার চালু করল বিজিবি। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থাকেও
তথ্য সংরক্ষণের সুবিধা দেবে এ সেন্টার। আগামীতে দেশের ডেটা যেন বিদেশি প্রতিষ্ঠানে রাখতে না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 11 বছরে সরকারি বেসরকারি পর্যায়ে হয়েছে প্রায় 53,000 ওয়েবসাইট। এতে বহুগুণে বেড়েছে ডেটা আদান প্রদান। হাইটেক পার্ক হওয়ার আগে এসব ডেটা সংরক্ষণ করত বিদেশি প্রতিষ্ঠান, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডেটা আদান প্রদান বাড়ায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডেটা রিকভারি। সে তাগিদ থেকে যশোরের ঝুমঝুমপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের ডেটা সেন্টারে নির্মাণ করা হয়েছে ডিজাস্টার রিকভারি সেন্টার। এই সেন্টারে বর্তমানে র্যাক আছে 56টি, পর্যায়ক্রমে তা 100-তে উন্নীত করা হবে। বিজিবি নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদেরও ডেটা রিকভারির সুযোগ রেখেছে। আমাদের ডিজাস্টার রিকভারি সাইটে যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অনেক। আমাদের ব্যবহার করার পরে যে অতিরিক্ত যেই ক্যাপাসিটি যেটা আছে, সেটা আমরা আর্থিক প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, যারা এখানে ডিজাস্টার রিকভারি সাইটে ব্যাকআপ হিসেবে এখানে নিতে চান, তাদের জন্য আমরা এই সুবিধাটা আমরা প্রদান করব। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আগামী দিনে তথ্যই হবে যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ। সেজন্য নিরাপত্তায় আলাদা আইন করার পরিকল্পনাও রয়েছে সরকারের। আইনটা আমরা এমনভাবে করব যাতে 2 বছর বা 5 বছরের মধ্যে যখন আরও বহুগুণ ডেটা জেনারেট হবে এবং আমাদের হেলথ, এডুকেশন ফুললি ডিজিটাইজ হবে, ল্যান্ড, তখন কিন্তু এই ডেটাগুলো যাতে বাংলাদেশে থাকে। বিদেশি কোম্পানিও যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করে, তাহলে বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। এর আগে গত বছরের শুরুর দিকে বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয় নিজস্ব ডেটা সেন্টার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। ঘটনায় 3 সপ্তাহ আগে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হয় পুলিশের ওই সহকারী উপপরিদর্শকের। তার মরদেহ দাফনকালে দারিদ্র্যের এই চিত্র প্রকাশ পায়। পরে মানবিক কারণেই পরিবারটির জন্য একটি আধা পাকা ঘর বানিয়ে দেয় সাতক্ষীরা জেলা পুলিশ, দিয়েছে কিছু আর্থিক সহায়তাও। গত 10 সেপ্টেম্বর ভোরে আশাশুনি থানার বুধহাটা বাজারে ডিউটি সেরে থানায় যাওয়ার পথে চাপড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকে রাখা বাঁশ পেটে ঢুকে নিহত হন এএসআই শাহজামাল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হন তার বাবা মা। শাহজামালের বাড়ি শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে। সেখানে ঝুপড়ির মতো একটি গোয়াল ঘরে থাকতেন তার বাবা মা। এই দুরবস্থা দেখে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিজ উদ্যোগে 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর নির্মাণ করে দেন তাদের। পুলিশের দায়িত্ব পালনকালীন সময়ে সে যে নিহত হয়েছেন এবং তার যে পারিবারিক আর্থিক অবস্থা, সেটা আপনারা দেখেছেন। আমরা তার শুধু সন্তানের জায়গায় সাথে থাকা, তাকে একটু মানবিকভাবে সহযোগিতা করার জন্য এসেছি। বসত ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। বলেন, ছেলের দায়িত্বই পালন করেছেন পুলিশ সুপার। 3 সালা ঘরের মধ্যে ছিলাম, বেড়া ছিল, একদিন গরু একদিকে আমি ছিলাম, তাই সেই প্রেক্ষে এনারা দেখে গিয়ে তাই সেই ঘরটা নির্মাণ করে দিয়েছে। এতে আমি খুশি হলাম। থাকা জায়গা করে দিয়েছে, অশান্তি থাকলে তারা দিত, সেই ঘরে আমাদের সন্তানরা বেঁধে দেবে। পুলিশ সুপার মোস্তাফিজুরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে 8 কোটি। 2016 সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। এবছর আগাম ভোটের সংখ্যা 10 কোটি ছাড়াতে পারে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকরা। জরিপ বলছে, আগাম ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে কে বসছেন হোয়াইট হাউসের মসনদে, তা জানতে অপেক্ষা করতে হবে 3 নভেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ 3 নভেম্বর হলেও এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন 8 কোটির বেশি ভোটার। 2016 সালের তুলনায় এবার ভোটারদের মধ্যে আগাম ভোট দেওয়ার আগ্রহ বেশি। সেবার আগাম ভোট পড়েছিল 5 কোটি, আর এবার ভোটের আগে আগাম ভোটের সংখ্যা 10 কোটি ছাড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ব্যাটলফিল্ড বা দোদুল্যমান রাজ্যগুলোতে আগাম ভোটের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। মেইলের মাধ্যমে নিজেদের রায় জানিয়েছেন ভোটাররা। মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও অ্যারিজোনার মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও বেড়েছে আগাম ভোট। পরিসংখ্যান বলছে, ফ্লোরিডায় আগাম ভোটারদের মধ্যে 61% ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক হিসেবে পরিচিত। সেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোটদানের হার 37%।
নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোর চিত্র প্রায় একই। এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এদিকে অন্যতম ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। বিভিন্ন প্রচারণা সভায় দেয়া বক্তৃতায় জলবায়ু, করোনা সহ নানা বিষয়ে একে অপরের তীব্র সমালোচনা করেন ট্রাম্প বাইডেন। ফ্লোরিডার জনগণের উদ্দেশ্যে বাইডেন বলেন, নিজেদের কাছে ক্ষমতা রাখতে চাইলে ডেমোক্র্যাটদের নীল রঙকে নির্বাচিত করার বিকল্প নেই। আর অর্থনৈতিক সাফল্য তুলে ধরে জনগণকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মার্কিন নির্বাচনে এবার উইসকনসিন ও ফ্লোরিডার মতো নির্বাচনী রণক্ষেত্রগুলোতে পার্থক্য গড়ে দিতে পারে আফ্রিকান আমেরিকান ভোট। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, প্রতি ৩ জন সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোটারের একজন বাস করছেন ভাসমান রাজ্যগুলোতে। তাদের সমর্থন এবার উল্টে দিতে পারে নির্বাচনের সমীকরণ। কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকানরা ডেমোক্রেটিক দলের সমর্থক। তবে সম্প্রতি বেশ পরিবর্তন এসেছে এই রীতিতে, যা চোখে পড়ে বারাক ওবামার বিদায়ের বছরে। ৩ নভেম্বরের ভোটে তাই ডেমোক্রেট শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে এই ৩ কোটি সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোট। পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোটারদের ৩৪% নির্বাচনী রণক্ষেত্রগুলোতে। এর মধ্যে জর্জিয়ায় ২৪ লাখ, নর্থ ক্যারোলাইনায় ১৭ লাখ, ফ্লোরিডায় ২২ লাখ, মিশিগান, ওহিও ও পেনসিলভানিয়াতে ১০ লাখ, উইসকনসিনে ৩ লাখ, আরিজোনাতে ২ লাখ এবং আইওয়াতে ১ লাখ। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে এই রাজ্যগুলোর উপর। গত নির্বাচনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে তরুণ কৃষ্ণাঙ্গ ভোটার উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু তাদের একটি বড় অংশ ডেমোক্রেট সমর্থক নন। প্রাইমারিতেও তরুণ কৃষ্ণাঙ্গদের সমর্থন ছিল ডেমোক্রেট বাইডেনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের প্রতি। এরপরেও জনমত জরিপে প্রতি 10 জনে 9 জন কৃষ্ণাঙ্গ তরুণী বলেছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন না। ট্রাম্প প্রশাসনের উপর ওঠা বর্ণবাদের অভিযোগ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গদের মধ্যে আস্থা সংকট তৈরি করেছে। তার উপর করোনায় আক্রান্ত কৃষ্ণাঙ্গদের প্রতি হাজারে একজনের মৃত্যু ও তাদের দ্বিগুণ হারে কাজ হারানোর প্রতিফলন ব্যালটে দেখা যেতে পারে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে দুর্বল ডানকুককে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। জয় পেয়েছে ইপিএল এর আরেক ক্লাব লেস্টার সিটি। তবে আন্তওয়ার্পের মাঠে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম। অন্যদিকে স্পার্টা ব্রাগার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে এসি মিলান। দল নিয়ে পরীক্ষার সুযোগ ছিল, সেটি হাতছাড়া করেননি মিকেল আর্তেতা। ফ্রন্টলাইনে নেলসন, এনকিটা ও নিকোলাস পেপে আস্থার প্রতিদানও মিলেছে। যদিও মানিয়ে নিতে সময় নিয়েছেন বিরতির আগ পর্যন্ত। ৪২ মিনিটে প্রথম জালের দেখা পান এনকিটা। ২ মিনিট পরেই উইলকের গোলে ২-০ গোলের লিড পায় আর্সেনাল। বিরতির পরও দাপট ধরে রাখে গানাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের তৃতীয় গোলটি করেন নিকোলাস পেপে। গানারদের সবশেষ ৮ ম্যাচে ৩ গোল আর সমান অ্যাসিস্ট এই আইভরিয়ানের। এদিকে অ্যাথেন্সের মাঠে সামর্থ্যের প্রমাণ দিয়েছে লেস্টার সিটি। ১৮ মিনিটে জেমি ভার্ডির পেনাল্টিতে এগিয়ে যায় দ্য ফক্সেস। বিরতির আগে লিড দ্বিগুণ করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আভাস দেয় গ্রিক ক্লাবটি। তবে তানকোভিচের এই গোলের পর আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। ২ ইংলিশ ক্লাব জয় পেলেও ব্যর্থ টটেনহ্যাম। পূর্ণ শক্তির দল নিয়েও গোলের দেখা পায়নি স্পার্স। আনকোরা আন্তওয়ার্পের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিওর দল। আরও একবার পেনাল্টি মিস করেছেন ইব্রাহিমোভিচ। শেষ ৫ বারের চেষ্টায় ৩ বারই ব্যর্থ সুইডিশ তারকা। তাতে অবশ্য সমস্যা হয়নি এসি মিলানের। ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে রাজস্থান রয়্যালসের চ্যালেঞ্জ নেবে কিংস 11 পাঞ্জাব। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। সময়টা দারুণ যাচ্ছে পাঞ্জাবের। ক্রিস গেইল ফেরার পর টানা ৫ ম্যাচে জিতে উজ্জীবিত লোকেশ রাহুলের দল। ১২ ম্যাচে জয় ৬টি। পাঞ্জাবের অবস্থান টেবিলের ৪-এ।
রাজস্থানের বিপক্ষে জয় দিয়ে প্লে অফ নিশ্চিত করার সুযোগ গেইলদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুলের ব্যাটে বড় ভরসা পাঞ্জাবের। 595 রান নিয়ে সবার ওপরে পাঞ্জাব অধিনায়ক। পার্থক্য গড়ে দিচ্ছেন মনদীপ সিং, নিকোলাস পুরান। অন্যদিকে 12 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলে 7-এ রাজস্থান। যদিও শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের সুখস্মৃতি সঙ্গে স্মিথের দলের। বেন স্টোকস রানে ফেরাই স্বস্তিতে রাজস্থান। শেষ করব আজকের বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরবরাহ বাড়ার পরও রাজধানীতে সবজির বাজার চড়া, বেশিরভাগের দামই 70 টাকার ওপরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিশোরগঞ্জে 3 খুনের কারণ জমি নিয়ে বিরোধ, দায় স্বীকার করেছেন নিহতের ছোট ভাই, দাবি পুলিশের। রোহিঙ্গা সংকট নিয়ে বেইজিং দিল্লির ভূমিকায় হতাশ ঢাকা। প্রত্যাবাসনে নেপিদোকে চাপ দেওয়ার আশা। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে এগিয়ে বাইডেন, পার্থক্য গড়ে দিতে পারেন কৃষ্ণাঙ্গ ভোটাররা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।